প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমি ক্লিশে রোমান্টিক কিচ্ছু চাইনি কখনো, ফুল প্রপোজাল এইসব কিচ্ছু চাইনি, শুধু চেয়েছি একদিন হলেও তুমি আমার সাথে অনেস্ট হও। মানুষের সবচেয়ে বড় কষ্ট কি জানিস? আমি বললাম না জানি না। চাচা বলতেছিল নিজের জন্য কষ্ট পাওয়া না, নিজের কাছের মানুষজনের জন্য কিছু করতে না পারার কষ্ট। রাত 9:30 থাকছে একক নাটক। কারো যদি দরকার পড়ে সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে না। বড় বউ কাজের বেটির মতো কাজ করে যায়। আকাশে মানুষ করছি বইলা তার বউরে মাথায় তুলে নাচতে হইব? দুপুরে কি রান্না করব? ও লে 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 মা, দুপুরে কি রান্না করব? আমার চোখ লেগে গেছিল তো আমার ঘুমাই গেছিলাম। তুমি ঘুম থেকে উঠে পড়ছো? বসে আছো কেন? যাও হেল্প করা হইলো। আরে কি কথা কাজ? চুপ! সামান্য এক বালতি পানি টানতেই জান্ডা বাইরে হয়ে যাইতেছে। আগেই তোমারে কইছি, হারাম থাকলে কোনো উঠবে খায় না তোমার। আমি মানুষটা মানুষ হিসেবে দেখতে পারি, ওইভাবেই বিবেচনা করি। কি জানাত নাই? জানো এই শাড়ির দাম কত? চেহারার কি হাল করছে? সুন্দর একটা চাঁদ। কইলাম না তুমি চাইতে, তারপর দাঁড়াবে সেখানে। আমার বাপের ইশারায় এই গ্রামের সবাই না চক্কর খায়। বউ নিয়ে তুই একটু বাইরে টাইরে যাইতে পারোস নাকি? বৌমা একলা ঘরের মধ্যে বয়ে থাকে, তুইও ঘরে বয়ে থাকো, সাদে ঘুরো। মা, আমি যদি বাইরে ঘুরতে যাই আপনার সেবা যত্ন কি করবো মা? আর সেবা যত্ন লাগবো না মা। এই সজল, রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। সম্প্রতি মুক্তি পেয়েছে চলচ্চিত্র মাস্তুল। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা দীপক সুমন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলাপনের অতিথি অভিনেতা দীপক সুমন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই মুহূর্তে তো খুব ভালো, হলে সিনেমা চলছে, একজন অভিনেতার জন্য তো খুব ভালো সময়। দারুণ একটি সময় যাচ্ছে। আমরা জানি 17 জুলাই মাস্তুল মুক্তি পেয়েছে এবং এখন পর্যন্ত আসলে আমরা তো জানি যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্তুল প্রদর্শিত হয়েছে এবং সেখান থেকে পুরস্কারও অর্জন করেছে। কিন্তু একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় পুরস্কার তার দর্শকদের ভালোবাসা, দর্শকদের রেসপন্স, সেটা কেমন পাচ্ছেন? আমি নিজে মানে শুক্রবার, মানে যেদিন 17 তারিখ রিলিজ হয়, শুক্রবার সন্ধ্যা 7:30 শো সিনেপ্লেক্সে দেখেছি। আমার এক্সপেকটেশন এতটা ছিল না। আমার ধারণা যে সিনেমায় এরকম নাচ গান নাই, মারপিট নাই, এরকম মানে যে চিরাচরিত কমার্শিয়াল, আমি সব সিনেমাকেই কমার্শিয়াল মনে করি। এটা আসলে আমার কাছে মনে হয় মাস্তুলে কমার্শিয়াল হতে পারে যদি আমার মানে দর্শকের রুচির পরিবর্তন বা দর্শকের টেস্টের পরিবর্তনটা যদি হয়, তাহলে মনে হয় মাস্তুলেও বা অন্যান্য দেশে হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে। মানে আপনি যদি হলিউডের কথা ভাবেন তাহলে মাস্তুলের মতো মুভি নিঃসন্দেহে একটা কমার্শিয়াল মুভি। সেটা না, আমি মাস্তুলে আমার কাছে মনে হয়েছিল যে এখন পর্যন্ত আমাদের যে দর্শক আস্তে আস্তে বিগত 4-5 বছরে যে একটা ট্রানজিশন হচ্ছে,
তারপরেও আমার কাছে খুব বেশি দর্শক দেখবে এটা আমি আশা করিনি, কিন্তু আমি হলে ঢোকার পর যখন প্রায় হল ভর্তি দর্শক দেখলাম, আমি নিজেই বিমোহিত যে মাস্তুল দেখার জন্য এত দর্শক। আমাদের পরিচিত মাত্র 5-6 জন মানুষ, তার মধ্যে এই যে হল ভর্তি দর্শক তার মধ্যে 5-6 জন আমাদের পরিচিত, তাছাড়া সবাই অপরিচিত এবং কোনো অ্যারেঞ্জ করা কিছু না। এইভাবে যে এত দর্শক মাস্তুল দেখতে আসবে এটা আমাকে সত্যি এটাই অপ্রত্যাশিত ছিল এবং আমার কাছে মনে হয় যে এই অপ্রত্যাশিত যখন ধরা দিয়েছে আপনার কাছে, সেটা আরো বেশি ভালো লাগা তৈরি করছে। একটু জানতে চাইবো যে মাস্তুল যে চলচ্চিত্র সেটা নির্মাণ করেছেন মোহাম্মদ নুরুজ্জামান, তার সাথে আসলে কিভাবে ইন্টারাকশন হলো বা এই চলচ্চিত্রের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? নুরুজ্জামান ভাইয়ের সাথে পরিচয় এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে, তার আগে তার সাথে পরিচয় ছিল না। নুরুজ্জামান ভাই যেটা বলছে যে এই আমি যে চরিত্রটা করেছি সুকানি, এই চরিত্রের জন্য নাকি উনি সবচাইতে বেশি খুঁজেছেন এবং পর্দায় যারা সুপারহিট এরকম অনেকেও প্রথমে বিবেচনায় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনার নাকি কেন মনে হয়েছে আমি এই চরিত্রের জন্য পারফেক্ট। আচ্ছা। অ্যান্ড তারপরে আমার কাছে যখন স্ক্রিপ্ট নিয়ে আসলো এবং পুরো জাহাজের গল্প এইসব দেখে থেকে আমি না মানে কোনো বিনা দ্বিধায় নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম আর কি। আচ্ছা, মানে গল্পটাই আপনাকে আকর্ষণ করলো? মারাত্মকভাবে আকর্ষণ করেছে। একটা জাহাজের গল্প, এই জাহাজের ড্রাইভার মানে ড্রাইভ করবো আমি, হুইলটা আমার হাতে, এরকম একটা ক্যারেক্টার চিন্তা করতেই আমার একটা। এবং এই চলচ্চিত্রের কাজ করতে গিয়ে আপনাকে জাহাজ চালানোও শিখতে হয়েছে, কিভাবে রপ্ত করেছেন বিষয়টি? আমাদের হচ্ছে যে ভোরবেলা আমরা জাহাজে উঠে যেতাম আর রাতের বেলা জাহাজ থেকে নামতাম। ওর মধ্যে যদি আমার 3-4টা সিন থাকে তাহলে 3-4টা সিন করে বাকি টাইমটা আমাকে জাহাজেই থাকতে হচ্ছে। সো জাহাজ যিনি ড্রাইভ করছেন প্রথম 2-3 দিন আমি ফাঁকে ফাঁকে তার কাছে একটু করে ড্রাইভিং শিখতাম। আচ্ছা। কারণ আমাকে ড্রাইভিং এর শর্ট মানে আমি ড্রাইভ করছি, হুইল ধরে চালাচ্ছি জাহাজ, এটা আমাকে শর্ট দিতে হবে, একাধিক শর্ট দিতে হবে, আমি জানি পুরো সিনেমা জুড়ে আমি জাহাজ চালাচ্ছি। সো আমি প্রথম 2-3 দিন সময় নিয়েছি শুধুমাত্র জাহাজটা চালানো শেখানোর জন্য। তারপরে আমি যখন চালাচ্ছি ওরা আমার উপর এত কনফিডেন্স এসে গেছে, ওরা নির্দ্বিধায় আমাকে মাঝে মাঝে জাহাজ ছেড়ে দিয়ে চলে যেত, মানে শর্ট ছাড়াও ওটা চালান আপনি অসুবিধা নেই, আমি ইচ্ছা মতো চালাইতাম। এবং ইচ্ছা মতো না শুধু, নদীতে কিন্তু রিস্কি, কিন্তু জাহাজ চালানো এত সহজও না যে পানির মধ্যে যেদিকে খুশি সেদিকে যাবো, ঠিক জায়গা দিয়ে যেতে হয়, কখনো পিলার, কখনো বাঁক, কখনো চর, নানা রকম সিগন্যাল বিষয় আছে, আরেকটা জাহাজ আসতেছে, এরকম নানা রকম বিষয় আছে, টেকনিক্যাল বিষয়। না আমি সবকিছু রপ্ত করে ফেলেছিলাম, এটা আমার একটা বিরাট একটা প্রাপ্তি বা অর্জন বলবো আমি। আচ্ছা, এখানে বেশ কিছু সাধারণ মানুষকে আমরা অভিনয় করতে দেখেছি, মানে আপনারা যারা তারকা শিল্পী তারা তো রয়েছেনই, কিন্তু যারা জাহাজে মূলত থাকে তারাও এখানে অ্যাক্টিং করেছেন। তাদের সাথে আপনাদের কমিউনিকেশনটা কেমন ছিল বা স্ক্রিনে যদি আমি বলি যে সেই কেমিস্ট্রিটা কতটুকু এসেছে? গল্পের প্রয়োজনেই, যেহেতু জাহাজের গল্প, জাহাজের যারা কাজ করে তাদের সবাইকে দরকার ছিল। এখন এই পুরো জাহাজের সবাই আমাদের প্রফেশনাল আর্টিস্ট ছিল না, আমরা মাত্র 5-6 জন, আর বাকিরা এমনকি যিনি মানে ইঞ্জিন দেখেন বা মেরামত করেন, এরকম নানা রকম মানে ওখানে লস্কর ঠস্কর অনেক পোস্ট মানে পজিশনের লোক থাকে, তারা সবাই জাহাজের। দেয়া নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা জাহাজে উঠতাম, আমাদের অভিনয়ের যে টেকনিক্যাল মানে ক্যামেরার সামনে কিভাবে পজিশন নিতে হবে, ক্লোজ শটে গিয়ে কিভাবে কথা বলতে হবে, মানে কি ক্যামেরার দিকে লুকটা দেওয়া যাবে না, ফলস লুক দেওয়া যাবে না, এইসব টেকনিক্যাল বিষয় আমাদের কাছ থেকে করে নিত। আর আমরা সারাদিন ধরে নিতাম জাহাজ, যেহেতু আমার নিজের বিশেষ করে আমি পার্বতীপুরের ছেলে, মানে জাহাজ কোনোদিন দেখা বা এরকম নদী বন্দর দেখা ছোটবেলায় শৈশবে কৈশোরে হয়নি, তো জাহাজ আমার কাছে একেবারেই একটা আনকোড়া বিষয়। আমি এবং ওদের কাছ থেকে ওগুলি দিচ্ছে, আমরা সবাই শিখতাম যে কিভাবে জাহাজের টোটাল অ্যাটিটিউডটা, শুধু চালানো না, জাহাজের টেকনিক্যাল সাইডটা আপনারা জানতেন, ইঞ্জিন ঘর থেকে শুরু করে উপর পর্যন্ত সমস্ত জায়গাগুলিতে বিভিন্ন রকমের ফাংশন চলে, আমরা সারাদিন ঘুরে ঘুরে ওদের কাছ থেকে এগুলি শিখতাম। আর অভিনয়ের টেকনিক্যাল বিষয়গুলি ওরা আমাদের কাছে শিখতো। ইন্টারেস্টিং হচ্ছে মস্কোতে তো আমাদের বাবু ভাইকেও ঠিক মতো চেনে না, মানে ফজলুর রহমান বাবু ভাইকেও। মস্কোতে দেখার পর, মস্কোতে আপনার পৃথিবীর প্রায় সব মানে মস্কো তো পৃথিবীর 3য় বৃহত্তম চলচ্চিত্রের আসর, তো এখানে পৃথিবীর সব বিখ্যাত ডিরেক্টর এবং বড় বড় অভিনেতা অভিনেত্রী, হল ভর্তি, বিশাল হল, এবং এত বড় স্ক্রিনে এটা প্রদর্শন হয়েছে, এটা বাংলাদেশে এত বড় স্ক্রিন নাই এবং বাংলাদেশের দর্শকরা সেটা দেখতেও পারবে না। যাই হোক, দেখার পরে ওরা মানে আমাদের ডিরেক্টরকে জিজ্ঞেস করছে যে আমি বাবু ভাই ছিলাম, তো বলছে যে আমরা কি সত্যি জাহাজের ক্রু, মানে আমাদেরকে জাহাজের ক্রু থেকে অভিনয় করাই নিছে কিনা, মানে আমাদের ট্রানজিশন মিস্ট্রি এতটা ঘটেছে যে আমরা সত্যি জাহাজের লোক কিনা, এরকম জিজ্ঞেস করছিল। এই যে বিশ্বাসযোগ্যতা অর্জন করা, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের কাছে। মস্কোতে গিয়েছিলেন আপনারা, আপনি গিয়েছিলেন, বাবু ভাই গিয়েছিলেন, সবকিছু মিলে কেমন ছিল বা ওদের কাছ থেকে রেসপন্সটা কেমন পেয়েছেন, বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্তুলের মতন একটি চলচ্চিত্র যেটা বাংলাদেশের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করছে, সবকিছু মিলে অভিজ্ঞতা কেমন ছিল? একটা হচ্ছে যে এত বেশি দর্শক এক হলে, মানে বিরাট হল, তো এইটা একটা বিরাট অভিজ্ঞতা, এবং বিরাট স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন, ওই সাউন্ডে দেখা, এটা একটা স্ক্রিন, এটা একটা অভিজ্ঞতা। এবং অন্যান্য চলচ্চিত্র দেখছি, বড় বিষয় হচ্ছে যে আমাদের ফিল্মটা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে, অ্যান্ড আমরা এক্সপেক্ট করছিলাম যে বাবু ভাই বলছিল যে দীপক তুই মনে হয় সেরা অভিনেতার পুরস্কারটা পাবি মস্কোতে। আমি বলছিলাম না বাবু এটা আপনিই পাবেন পুরস্কার, আমাদের মধ্যে এরকম কথা হচ্ছিল। আমরা মানে আমাদের এখানে কেউই পাইনি, আমরা
আমরা ওই শিশুটাকেও ভাবছিলাম যে ও কিনা মানে পেতে পারে। অভিনেতার অ্যাওয়ার্ড পায় কিনা। শেষ পর্যন্ত জার্মানির একজন অভিনেত্রী সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিন্তু ওইটাও মানে এটা শুধু আমরা না, সবার মধ্যে কথা হচ্ছিল যে মাসতুল অনেকগুলো পুরস্কার জিতে নেবে, এই ধরনের একটা মানে পুরো উৎসব জুড়ে আমরা মনে হয় ওখানে 7 দিন মতো ছিলাম। 7 দিন ধরেই মাসতুল নিয়ে এত বেশি আলোচনা সবার মধ্যে, হয়েছিল। দারুণ বাহ, দারুণ, এটা বাহ। একটা উপভোগ্য জিনিস ছিল। এটা তো একটা কালচারাল এক্সচেঞ্জ, তাই না? যখন একদম। ইন্টারন্যাশনাল কোনো ফেস্টিভ্যালে আমাদের চলচ্চিত্র যায়, আমরা এটাও দেখতে পারি যে ইন্টারন্যাশনালি আসলে কি ধরনের ফিল্মগুলো রিলিজ হচ্ছে, ঠিক তাই। বিশেষ করে ফেস্টিভ্যালগুলোতে কি ধরনের ফিল্ম যাচ্ছে, সেই শেয়ারিং এর জায়গাটা কেমন ছিল, বা অন্যান্য চলচ্চিত্রগুলো সম্পর্কে আপনাদের অবজারভেশনটা কি? দারুণ। আর্জেন্টিনার যেমন একটা ফিল্ম দেখেছি আমরা, মানে এই অনেক ফিল্মই আমরা নেটফ্লিক্সেও দেখতে পারি না, এরকম অনেক ফিল্ম আমাদের ওখানে দেখার সুযোগ হয়েছে। বা যে বললাম যে জার্মানি যে ফিল্মটা বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছে, এই ফিল্ম মানে অসাধারণ মেকিং তাদের। প্রদীপ কুরবা নামে আমাদের ভারতের মেঘালয় রাজ্যের একজন মেকার, উনি বেস্ট ডিরেক্টরের পুরস্কারটা পেয়েছেন। আচ্ছা। অ্যান্ড আমাদের পাশে আমরা তো ভারতের শুধু ওই যে মুম্বাই ফিল্ম মানে বা কলকাতার ফিল্ম নিয়ে আমরা শুধুমাত্র পড়ে থাকি, কিন্তু মেঘালয়ের এত সুন্দর ফিল্ম হয় বা এরকম আন্তর্জাতিক মানের ফিল্ম হয়, এইটা আমরা ওখানে গিয়ে যেমন জানছি। এই আপনি যেটা বলেন কালচারাল এক্সচেঞ্জ, ঘরের পাশে আরশিনগর, আমরা খবরের মানে ঘরের পাশেই যে প্রদীপ কুরবা এত বড় একজন ডিরেক্টর আমরা জানতামই না, ওখানে গিয়ে পরিচয় হলো। এইটা দিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। এবার একটু জানতে চাইবো যে আমরা টিজার যতটুকু দেখতে পাচ্ছি যে এটা মাসতুল মূলত একটা জাহাজের বিষয়গুলোকেই তো উঠে নিয়ে আসে, কিন্তু সেই জায়গা থেকে যে প্রেক্ষাপট বা গল্পটা, কোন একটা বক্তব্য বলতে চাওয়া, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চলচ্চিত্রে অভিনয় করবার জন্য আগ্রহ তৈরি হওয়ার আরও কারণ হচ্ছে যে গতানুগতিক যে ধরনের চলচ্চিত্রে গল্প যেভাবে থাকে যে শেষে শেষে সবাই মিল মোহব্বত হয় বা সব শিল্পীরা একসাথে এসে তালি ঠালি বাজায়, সমাপ্ত লেখা ওঠে, মাঝে অনেক গানগুলি থাকে, গান থাকে, নায়ক নায়িকা নাচানাচি করে, তারপর ফাইটিং দৃশ্য থাকে, এগুলি কিছুই নাই এই চলচ্চিত্রে। এইটা একটা বড় বিষয় এবং আমরা এটা নিয়েই শঙ্কিত ছিলাম যে বাংলাদেশের দর্শককে আদৌ এই ধরনের ফিল্ম গ্রহণ করবে কিনা। 4-5টা গান নাই, ফাইটিং নাই, খুব একটা চাকচিক্য ছাড়া একটা এবং মেদহীন চলচ্চিত্র। এবং আমরা শেক্সপিরিয়ান মেথডে যেই রকম ফিল্মের গল্প আশা করি যে কোনো একটা জায়গায় সুপার ক্লাইম্যাক্সে যাবে, তারপরে জবনিকা হবে গল্পের, এইরকম এই গল্পে আসলে অতটা লিনিয়ার গল্প না। একটা জাহাজের, আমি বলবো যে এটা জাহাজের মানুষের গল্প বা জাহাজটারই গল্প। আমার মনে হয় জাহাজটা হয়তো এই নাটকের এই চলচ্চিত্রের মূল চরিত্র, জাহাজকে নিয়ে ঘিরেই বাকি সবাই আবর্তিত হয়েছে বলে কিন্তু মনে একটা হয়। মেসেজ থাকে না যে আসলে কি বলতে চাওয়া হয়েছে? নিঃসন্দেহে মেসেজ থাকে। এখন এইটা বলে ফেললে মনে হয় মানে অনেক কিছু বলে দেওয়া হবে। গল্পের মূল কথাটা যদি বলে দিই তাহলে দর্শক, আমরা চাই হলে গিয়ে দর্শক এই মেসেজটা নিক আসলে। আসলে তবে আমি একটা ক্লু দিতে পারি। হ্যাঁ, এই sure. যেখানে যে শিশুটা আছে বা একটা বাচ্চা ছেলে সেই জাহাজে উঠে পড়ে, তাকে নিয়ে ঘটনার মূল জায়গাটা, এইখানে মেসেজটা ওর মাধ্যমেই আছে আর কি, যা মেসেজ বলেন বা গল্প বলেন। এই চলচ্চিত্রটি যিনি নির্মাণ করেছেন মোহাম্মদ নুরুজ্জামান, তিনি সাধারণত খুব একটা ফিল্ম নির্মাণ করেন না এবং তিনি একজন আর্কিটেক্ট। তো সেই জায়গা থেকে অ্যাজ এ ডিরেক্টর বা আপনার আর্টিস্টের জায়গা থেকে তাকে ডিরেক্টর হিসেবে আপনি কিভাবে দেখেছেন? ভীষণ ম্যাচিউরড একজন ডিরেক্টর হিসেবে দেখেছি। আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের যে চেষ্টা, সেইটা অনেকেই করেন বটে, কিন্তু শেষ পর্যন্ত মানে তীরে ভেড়া বা চলচ্চিত্রটা শেষ পর্যন্ত দর্শকের সামনে নিয়ে আসে, এটা অধিকাংশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের পক্ষে মানে সম্ভব হয় না। ওনার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি পরিণত একজন ডিরেক্টরের ছাপ পেয়েছি। মানে একটা সিন যখন উনি ব্রিফ করছেন, আমি বাংলাদেশের যারা বড় বড় ডিরেক্টর তাদের সাথে মানে খুব কম কাজ করলেও প্রায় সবার সাথে আমার কোনো না কোনো ফিল্মে কাজ করা হয়েছে। আমি সেই হিসেবে বলবো উনি বাংলাদেশে যারা ভালো চলচ্চিত্র বানায়, ভালো সিনেমা বানায়, উনি আসলে তাদেরই একজন। কারণ ওনার টোটালটা উনি দেখেন, সিনেমাটা দেখতে পারেন, দেখাতে পারেন, অভিনেত্রীকে দেখাতে পারেন উনি শেষ পর্যন্ত কোথায় পৌঁছতে চাচ্ছেন, এইটা ওনার ব্রিফিংয়ে ঠিক মতো বুঝাতে পারেন যে আমি শেষ পর্যন্ত এই জায়গায় পৌঁছতে চাই। অ্যান্ড কানেকশনটা এত সহজ, এত সুন্দর ওনার। বিং আর্কিটেক্ট আমার মনে হয় ওনার এই সুবিধাটা হয়েছে, উনি ডিজাইনটা বোঝাতে পারেন, ফ্রেমটা আর্টিস্টকে ধরিয়ে দিতে পারেন। একদম তাই। যখন ফাইনালি কাজটা নিজে দেখলেন হলে গিয়ে, তখন কি মনে হলো? অ্যাক্টিং করছিলেন তখন কিন্তু ততটা স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু যখন ফাইনাল আমরা স্ক্রিনে দেখি যে আচ্ছা আমি একজন অডিয়েন্স হিসেবে নিজেকেই দেখছি, তখন আসলে কি মনে হচ্ছিল যে নিজের ক্যারেক্টারে কতটুকু সফলভাবে কাজ করতে পেরেছেন? এটা একটা মজার বিষয় হচ্ছে যে 19 সালে কাজ শুরু করেছিলাম, 22 সালে কাজ শেষ, 25 সালের দিকে এসে আমরা প্রথম দেখতে পারলাম সিনেমাটা। তার মানে দেখার পরে মাঝখানে তো একটা গ্যাপ হয়ে গেছে।
নিজে যখন আমরা সিনেস্কোপে একটা নিজেরা প্রথম দেখেছিলাম, আমরা যারা কলাকুশলী তারা মিলে একটা আচ্ছা, আয়োজন আচ্ছা। করেছিলাম প্রথম, মানে আমাদের ডিরেক্টর আয়োজন করেছিল। আমার দেখে আমার নিজের উপরও কিছু মানে মন মারতে ইচ্ছে করছিল নিজেকে এরকম, বা মানে যেটা হয় যে আমাদের মানে আমাদের প্রিমিয়ার যেটা হচ্ছে রাশিয়ান কালচারাল সেন্টারে, সেখানে অনেক দর্শক মানে প্রিমিয়ার শেষে আমরা মঞ্চে গিয়ে দাঁড়ালাম, তো দর্শকদের কাছ থেকে রিয়াকশন করা হচ্ছিল। তো বেশ কয়েকজন বললো যে আমরা তো ভাবি নাই যে ওই লোকটাকে, সুকানি লোকটাকে এখানেই পাওয়া যাবে, ওই লোকটাকে মারবো বলে ভাবতেছিলাম, কিন্তু লোকটা যে এরকম সামনে দেখে তো লোকটাকে দেখে গলে গেলাম, আর মারতে ইচ্ছা করতেছে না এখন, কিন্তু সিনেমায় যা দেখলাম তাকে মারতে ইচ্ছা করতেছিল। তার মানে নিজের কাজ নিয়ে অনেকটা স্যাটিসফাইড আপনি? আমার এইটা তো স্যাটিসফ্যাকশনের জায়গা, যে লোকটা এত মানে মানে কি বলবো, আমি আসলে ভিলেন টিলেন বলে তো না, কিন্তু মানুষের তো অনেকের এরকম হয় যে নেতিবাচক দিকটা বেশি, এই লোকটা হ্যাঁ, নেতিবাচক দিক অনেক শেষ বেশি এবং তাকে থাকে তাকে অনেক। ঘৃণা করতেছে দর্শক, হ্যাঁ, এটা আমার কাছে স্যাটিসফ্যাকশন। অন্যান্য কাজগুলো সম্পর্কে এবার একটু জানতে চাই, আর কি কি কাজ করা হচ্ছে এর মধ্যে? মুশকিল হচ্ছে যে আমি একটা চুক্তিভিত্তিক কাজে ঢুকে গেছি, মানে শিল্পকলার একটা দায়িত্বে ঢুকে গেছি জন্য আমার অন্যান্য কাজে অনেক সময়ই এরকম হচ্ছে বিগত বছরখানেক ধরে, যে বেশ কিছু আমি তো কাজের ক্ষেত্রে একটু হচ্ছে যে গল্প এবং আমার কি চরিত্র করছি সেইটা একটু আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট বিষয়। এইভাবে ম্যাচ করলে তখন করি, তো এই ম্যাচ হয়ে গেলেও এখন আর কাজটা করতে পারছি না এই কয়েকদিন, মানে বেশ কিছুদিন হলো, যতদিন আমি শিল্পকলার একটা দায়িত্ব সামলাচ্ছি, এটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। ফাঁকে ফাঁকে থিয়েটার করা হচ্ছে, তাছাড়া মানে আর ওইভাবে শুটিং এর কাজে সময় দিতেই পারছি না, কারণ সকাল থেকে রাত্রি এই যে পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আপনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে পরিচালক হিসেবে আছেন, নতুন একটি পদ, অনেক দায়বদ্ধতা, নিজের সাথে নিজের অনেক চ্যালেঞ্জ আছে, আবার পরিবেশ থেকে অনেক রকম চ্যালেঞ্জ থাকে। এই জায়গাটা আসলে কতটুকু এনজয় করছেন? গত বছর সেপ্টেম্বরে যখন জয়েন করেছি তখন বেশ চ্যালেঞ্জিং ছিল, মানে দেশের মাত্র একটা অভ্যুত্থান শেষে দেশের একটা আনস্টেবল সিচুয়েশনও ছিল সমস্ত ক্ষেত্রে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের ইকোনমির ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রেও। তো সেই জায়গায় যখন ওই দায়িত্ব নিলাম তখন এই রকম চ্যালেঞ্জটা আমার নিতে ভালো লাগছিল, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে যখন প্রতি মুহূর্তেই সলভ করতে পারছিলাম অনেক রকম সমস্যা, অনেক রকম ক্রাইসিস, শিল্পকলারই বলি, সেইটা অনেক ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, ক্রমেই এই মানে চ্যালেঞ্জ মোকাবেলা করা এইটা করতে করতে একটা জায়গায় এসে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমার যে মানে পরিচালকের যে দায়িত্বটা, পরিচালক আসলে চাইলেও অনেক কিছু করতে পারে না, মানে এই রকম একটা বিষয়, মানে আমলাতন্ত্র এমন একটা বিষয় যে সেইখানে পরিচালকের ওই থিয়েটার এবং ফিল্ম নিয়ে অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়েই তো এখানে দায়িত্বটা নিয়েছিলাম। তো আমার মনে হয় যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই এইটা পরিচালকের জায়গাটা অনেক সংকুচিত অবস্থায় মানে আমাদের দেশে অন্তত বিরাজ করে, এবং অনেক কাজ, অনেক স্বপ্ন হয়তো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। সময় যত যাচ্ছে আমাদের সামনে প্ল্যাটফর্ম তত বাড়ছে। বাংলাদেশের থিয়েটারের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে যদি বলি যে থিয়েটারটা ফিউচারে কি করতে পারে, কোন অবস্থায় যেতে পারে, কি বলবেন? থিয়েটার নিয়ে আমি বরাবরই বলি যে এইটা আসলে সামহাও আমাদের দেশের স্বাধীনতার 55 বছর অতিক্রম হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়েছে, এখনও এর দেশে প্রফেশনাল থিয়েটারটা দাঁড়ায়নি, এইটা একটা খুব সংকটের জায়গা। ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিষয়ে গ্র্যাজুয়েশন কোর্স চালু আছে, মাস্টার্স কোর্স করে বের হচ্ছে থিয়েটার বিষয়ে, করে দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন সেক্টরে, অন্যান্য সেক্টরে গিয়ে জয়েন করতেছে, কেউ ব্যাংকার হচ্ছে, কেউ কেরানি হচ্ছে, কেউ নানা রকম কাজ করছে। আমার কাছে মনে হয় এই সমস্ত মিলায় একটা এমন একটা সময় এসেছে যখন থিয়েটারকে প্রফেশনাল দিকে যদি টার্ন না করে, এই থিয়েটার পৃথিবীর বুকে আসলে দাঁড়াতে পারবে না। কারণ নেপালেও প্রফেশনাল থিয়েটার হয়, নেপালের মতো দেশ যারা অর্থনৈতিকভাবে আমাদের থেকে একটু পিছিয়ে আছে, সেই দেশেও যদি প্রফেশনাল থিয়েটার হয়, আমরা এই রকম যে থিয়েটার নিয়ে এত গর্ব, সেই থিয়েটারটা প্রফেশনাল দিকে দাঁড়াতে পারলো না। আমার মনে হয় ভবিষ্যতের দিকে তরুণ প্রজন্মের যারা থিয়েটার কর্মী তারা অনেকে খুব সোচ্চার ওই বিষয়ে। রাষ্ট্রেরও একটু এগিয়ে আসা উচিত, রাষ্ট্র যদি ওই ধরনের পৃষ্ঠপোষকতা না করে, থিয়েটারের মতো আর্ট শিল্প এইটা মানে প্রফেশনাল হতে পারবে না। আমাদের মানে নীতি নির্ধারক যারা, তাদেরও এই শুভবুদ্ধির উদয় হোক যে বাংলাদেশ জুড়ে যে এত থিয়েটার কর্মী দিনের পর দিন এইরকম মানে কি বলবো একদম আর্থিকভাবে কিন্তু চরম জীবিতবান, কিন্তু আর্থিকভাবে চরম দুরবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করে, কোনো রকম আর্নিং নাই, অন্য কোথাও থেকে আর্ন করে থিয়েটারে টাকাটা ঢালতে হয়। এইটা গভর্নমেন্ট বলছে যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছে, যে ক্রিয়েটিভ ইকোনমি যদি থিয়েটারকেও যদি ক্রিয়েটিভ ইকোনমির দিকে নেওয়া যায়, মানে থিয়েটার থেকে আর্নিং অ্যান্ড থিয়েটার প্রফেশনাল, মানুষ থিয়েটার করে খেয়ে পরে বাঁচতেছে, ভবিষ্যতে থিয়েটার জন্য এইরকম তখন টিকে থাকবে, ভবিষ্যতে থিয়েটার এরকম হোক এই আশা করি, সাস্টেইন করবে তখন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। মাসতুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর একই সাথে আপনার জন্য তো সবসময়ের জন্য শুভকামনা থাকবেই আমাদের পক্ষ থেকে।
আপনাকেও ধন্যবাদ, এনটিভি সকল দর্শকের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।